যে কোচ, আমরা তো ইজিলি কোচকে ক্রিটিসাইজ করি, কোচ সরে যাবে। এই খেলোয়াড়গুলোই তো ঘুরে ফিরে আসছে, তারা ক্লাবে আসছে, ক্লাবে খেলবে, সাইন করবে, চুলের সব অঙ্গভঙ্গি দেখাবে, মিডিয়া তোমরাও সব হই হই করে করবে। এদের একদম এরা হলো জিরো। ক্লাব লেভেলে কি পাচ্ছ, কত টাকা পাচ্ছ আমাদের দেখার দরকার নেই। ভারতীয় দলের যখন জার্সিটা আমি পরেছি, সেই দায়বদ্ধতাটা আমাকে দেখাতে হবে। একটা খেলোয়াড়কে আমি এখনও পর্যন্ত আজ পর্যন্ত বলতে শুনিনি ঠিক আছে আমরা খারাপ খেলেছি, আমাদের জন্য ভারতীয় ফুটবলের এই দশা, আমরাই আবার ফিরে আসবো, আমরা ঘুরে দাঁড়াবো। এইটা অন্তত বলুক, এই দায়বদ্ধতাটা নিক, এই দায়িত্বটা নিক। আমার মনে হয় এখন দিস ইজ দ্য হাই টাইম। ছেঁটে ফেলা দরকার কিছু কিছু ছেলে, গ্রুপ অফ প্লেয়ার্সকে ছেঁটে ফেলা দরকার। সঞ্জয় সেন যদি ভারতীয় দলের দায়িত্ব নেন, কোন তিনটে জিনিস প্রথমে পরিবর্তন করবে? একমাত্র আইএসএলেই যে প্লেয়ার আছে এটা নয়, প্রচুর খেলোয়াড় আছে ভারতবর্ষে যারা লোকাল লিগ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্টে খেলে, সেই খেলাগুলোতে নজর দেওয়া উচিত। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যখন ইন্টারভিউটা নিচ্ছি, এখনও পর্যন্ত সরকারিভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়নি মানালো মার্কেজ তিনি গতকালের পারফরমেন্সের পর পদত্যাগ করেছেন। আমি জানি না যখন আপনারা এই ইন্টারভিউটা দেখবেন তখন সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে কি না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলের হেড কোচের যে চেয়ার, সেই চেয়ারটা ফাঁকা এবং গোটা বাংলা তথা ভারতবর্ষ এই মুহূর্তে যে নামটার জন্য জোরালো আওয়াজ তুলছে, সেই সঞ্জয় সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো। এখনও পর্যন্ত কি কোনো যোগাযোগ করা হয়েছে সর্বভারতীয় ফুটবল? এগুলো দেখো, এগুলো যেগুলো মিডিয়া বলো, সোশ্যাল মিডিয়া বলো, যেগুলো বেড়াচ্ছে এগুলো সব ভেসে বেড়ায়। তো এইগুলোর প্রতি আমার কোনো জ্ঞান নেই। সময় যদি আসে, আমি আগেও বলেছি অনেকবার, যখন ইন্টারভিউ হয়েছে আমি আগেও বলেছি, এর জন্য আমি লালায়িত নই। ইয়েস, এটা গর্বের ব্যাপার যদি কখনো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মনে করে যে আমি একজন মানে যোগ্য, ভারতীয়দের মধ্যে অনেক কোচ আছে, তার মধ্যে যদি আমি একজন হই, সেটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। তো ভারতীয় দলের কোচ কে না হতে চায়, যারা ফুটবল কোচিং করে এবং অল্প বিস্তর যে সাফল্যটা পেয়েছি, এবং একটা স্বপ্ন থাকে প্রত্যেকের। কিন্তু এখন যেটা হচ্ছে, যেভাবে মিডিয়া ছড়াচ্ছে বা এইগুলোর সাথে কোনো ভিত্তি নেই। আমার সাথে কেউ যোগাযোগও করেনি এবং আমি ঠিক আছে, আমি অ্যাজ ইট ইজ, আমি যেরকম আছি, যখন আমি এটিকে মোহনবাগানের সাথে বা মোহনবাগান সুপার জায়ান্টের সাথে যুক্ত ছিলাম, তারপরে আমি ছেড়ে যখন বসেছিলাম, আমি তখনও বলেছি আমি যদি কোনো অফার না পাই, ঠিক আছে, আমি ফুটবল দেখি, ফুটবল খোঁজ রাখি, ভারতীয় ফুটবল, আন্তর্জাতিক ফুটবল যে টুর্নামেন্টগুলো হয় যতগুলো সম্ভব দেখা, সেগুলো আমি দেখি। ফুটবলের সাথে আমি মানে একটা লিঙ্ক থাকে আমার। তো ওই মাঝেই তো আমি বাংলা দলের দায়িত্ব পেয়েছিলাম, আবার এখন 3 মাস আমি ওপেন আছি, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু যেটা বলা হচ্ছে সেটার কোনো ভিত্তি নেই, এটা আমি পরিষ্কার করে বলে দিতে চাই। ভারতীয় দলের তো পারফরমেন্স দেখেছেন এবং গতকালের ম্যাচটাও নিশ্চয়ই দেখেছেন, হতাশ হন? দেখো, হতাশ তো নিশ্চয়ই লাগে, কিন্তু এখন ক্রিটিসাইজ করার সময় না, বা এরমভাবে মানে আমরা কি করব এখন, যদি কারোর সময় খারাপ যায়, সেটা ভারতীয় দলের পক্ষে তো নিশ্চয়ই খারাপ সময় যাচ্ছে। যে দল একটা গত 1 বছর বলো বা 4-5 বছর ধরে সেই রকম সাফল্য নেই, একটা দুটো ব্যতিক্রম, সেইভাবে ধারাবাহিকতা আমাদের নেই, কনসিস্টেন্সি যেটাকে বলে। এবং এই যে হংকংয়ের কাছে হার, লোকে বলছে হংকংকে আগে 4 গোলে হারিয়েছিল, জর্ডান, উজবেকিস্তান কোয়ালিফাই করে যাচ্ছে, এইগুলো নিয়ে আমাদের মাথা না ঘামিয়ে আমরা কতটা নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারি বা আগামী দিনে কি করতে পারি, সেইটা নিয়ে ভাবা উচিত। এবং নেগেটিভিটিটা ত্যাগ করে, খারাপ সময় যাচ্ছে এখন, আমরা যারা ফুটবলের সাথে যুক্ত, আমরা চাই, মনে প্রাণে চাই, যাতে ভারতীয় ফুটবলের একটা সুদিন আসুক। কীভাবে আসবে সেটা কিন্তু বলা খুব কঠিন। এটা কোনো ইমিডিয়েট না যে আমি দোকানে গেলাম, একটা ট্যাবলেট খেয়ে নিলাম, হয়ে গেল, আমার রেমেডি পেয়ে গেলাম, এটা নয়। কিন্তু অন্যান্য দেশ যেরমভাবে এগিয়ে গেছে, যে উজবেকিস্তান, জর্ডান, এগুলো কথা বলা হচ্ছে, ওরা যেরমভাবে এগিয়ে গেছে আমরা সেইভাবে এগোতে পারিনি। আমাদের পরিকল্পনার নিশ্চয়ই অভাব, পরিকল্পনার একটা অভাব না থাকলে তো এরম হয় না। কিন্তু যাতে এর থেকেও আর যাতে তলানিতে না যায়, সেটার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।
অনেকে যে বলছেন যে যারা ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করেন কিন্তু দেশের জার্সিটা পরলে পারফরমেন্সটা খারাপ হয়ে যায়, এটা কেন মনে না দেখো, প্লেয়ারদের নিয়ে যে কথাটা এখন যে প্লেয়ারদের নিয়ে বলছে, এটা যে উঠে আসছে, এটা দরকার আছে। আমার মনে হয় প্লেয়াররা কেউ মনে করলেও আমার কিছু যায় আসে না, দায়বদ্ধতার অভাব আছে। আমার মনে হয় এখন দিস ইজ দ্য হাই টাইম, ছেঁটে ফেলা দরকার কিছু কিছু ছেলে, গ্রুপ অফ প্লেয়ার্সকে ছেঁটে ফেলা দরকার। দায়বদ্ধতা তো দেখাতে হবে। আমি ঠিক আছে, তুমি ক্লাব লেভেলে কী পাচ্ছ, কত টাকা পাচ্ছ, আমাদের দেখার দরকার নেই। ভারতীয় দলের যখন জার্সিটা আমি পরেছি, সেই দায়বদ্ধতাটা আমাকে দেখাতে হবে। একটা খেলোয়াড়কে আমি এখনও পর্যন্ত আজ পর্যন্ত বলতে শুনিনি, ঠিক আছে আমরা খারাপ খেলেছি, আমাদের জন্য ভারতীয় ফুটবলের এই দশা, আমরাই আবার ফিরে আসব, আমরা ঘুরে দাঁড়াবো। এইটা অন্তত বলুক, এই দায়বদ্ধতাটা নিক, এই দায়িত্বটা নিক যে কোচ, আমরা তো ইজিলি কোচকে ক্রিটিসাইজ করি, কোচ সরে যাবে। এই খেলোয়াড়গুলোই তো ঘুরে ফিরে আসছে, তারা ক্লাবে আসছে, ক্লাবে খেলবে, সাইন করবে, চুলের সব অঙ্গভঙ্গি দেখাবে, মিডিয়া তোমরাও সব হই হই করে করবে। এদের একদম এরা হলো জিরো। কারণ প্রশ্নটা যখন খেলোয়াড়দের নিয়ে এসছে, আমার মনে হয় খেলোয়াড়দের দায় নেওয়া উচিত। ঘুরে দাঁড়াতে হয়, সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখানোর সময় এসে গেছে। আগামী দিনে যখন ভারতীয় দল আন্তর্জাতিক ম্যাচ খেলবে, সেইটা খেলোয়াড়দেরকেই দায় নিতে হবে। ইয়েস, কোচিং স্টাফস আছে, সাপোর্ট স্টাফস আছে, সবাই আছে, কিন্তু খেলবে মাঠে খেলোয়াড়েরা, 11টা খেলোয়াড় খেলবে, তারা যাতে জ্বলে উঠতে পারে সেই জন্য এখন থেকে সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং আবার বলছি, কিছু প্লেয়ারদেরকে ছেঁটে ফেলা ইমিডিয়েটলি দরকার আছে। অনেকে বলছেন ভিশন 2047, যদি ইন্টারভিউটা কাল্পনিক হিসাবে ধরে নিই, সঞ্জয় সেন যদি ভারতীয় দলের দায়িত্ব নেন, কোন 3টে জিনিস প্রথমে পরিবর্তন করবেন? দেখো, পরিকল্পনার ব্যাপারটা হলো, যে কোনো কোচ যখনই কোনো দায়িত্ব পায়, তার হাতে কতটা সময় থাকে, এবং আমাদের তো লং টার্ম প্ল্যানিং বলে কিছু নেই, সেই লং টার্ম প্ল্যানিংটা করার দরকার আছে। আমার মনে হয় মানে নেক্সট ভারতীয় দলের যে খেলা, আন্তর্জাতিক যে ম্যাচ, আমার মনে হয় অক্টোবর মাসের আগে নেই। তো তার আগে আমাদের ভারতের অনেকগুলো লোকাল, যেরকম ডোনাল্ড কাপ হবে, তারপর আই লিগ, আইএসএলের প্রস্তুতি শুরু হয়ে যাবে, কোন সময়টা কোচ পাবে। এবং একটা এখন থেকে কিন্তু যেই দায়িত্ব পাক, একটা গ্রুপ অফ প্লেয়ারদেরকে বাছা দরকার আছে। এবং সেই দলে কিছু প্লেয়ার ছাঁটাইও হবে না, সেই দলের ব্যাপার হলো যারাই এই যে বর্তমান যে 25 জন বা 28 জন দল যারা নিয়ে স্কোয়াডটা হয়েছিল, যে ছেলেগুলো মালদ্বীপস ম্যাচ খেলেছে বা অন্যান্য যে প্রস্তুতির যে সময়টা পেয়েছে গত 1 বছর ধরে, তাদের পারফরমেন্সের একটা ডেটা দরকার আছে, যে তারা কতটা, তাদের কতটা কন্ট্রিবিউশন। এবং ইউথ লেভেলের আন্ডার 23, আন্ডার 20 যেসব কোচেরা আছে, তাদেরকে নিয়ে, ভারতীয় যেসব কোচেরা আছে, ইন্ডিয়ান কোচেরা আছে, তাদের সাপোর্ট স্টাফদের নিয়ে, মেইন কোচ যে জাতীয় দলের যে কোচ হবে, সেই কোচেদের নিয়ে একটা আলোচনা মানে দরকার আছে, সাজেশনস, তারা কী ভাবছে, তাদের কি মনোভাব। এই যে আন্ডার 23 মুসা আছে, এই আন্ডার 23-তে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আন্ডার 23 ন্যাশনাল টিম মানে অন্যান্য দেশে কিন্তু এই 23 বছরের ছেলেরা, তারা দেশের হয়ে খেলছে, সিনিয়র টিমের হয়েই খেলছে। আমাদের একটা আন্ডার 23 মানে আমরা জুনিয়রভাবে ধরি, জুনিয়রটা তো কখন ধরবো, বিলো 18টাকে আমি জুনিয়র ধরবো, ওভার 18 দে আর অ্যাডাল্ট অ্যান্ড দে আর সিনিয়র। আজ এই ইয়ামাল, সে তার স্পেনের হয়ে খেলছে, বার্সেলোনার হয়ে খেলে পুরো সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। সুতরাং আন্ডার 23 থেকে ভালো ভালো ট্যালেন্টেড আছে। সেই ট্যালেন্টটা যদি কীভাবে আমি যদি নিজে কোচ হয়ে দেখতে পারি, বা ভারতীয় দলের কোচ যদি নিজে দেখতে পারেন, বা যে অনুশীলনটা হচ্ছে সেখানে যদি অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন করে অ্যাটেন্ড করতে পারে, তাদের যে কোচ আছে তাদেরকে জিজ্ঞেস করা, তাদের থেকে ফিডব্যাক নেওয়া, মানে ভালো ভালো খেলোয়াড়, এবং একটা মানে ক্যাম্প করা, যদি পারমিট করে একটা ক্যাম্প করা, অন্তত 15 ডেজ বা 7 ডেজ বা 15 ডেজ একটা ক্যাম্প করে, টু গেট অ্যান আইডিয়া যে এই গ্রুপ অফ বাঞ্চের 30 থেকে 35টা বা 40টা ছেলে, তারা কেমন, কীভাবে কোচের কী প্ল্যান আছে, কোচের কী ফিলোসফি আছে, এবং এআইএফএফের কী চিন্তাধারা আছে, সেই সব নিয়ে একটা জরুরিভাবে একটা আলোচনা করা দরকার। এবং যদি সময় থাকে, এই প্লেয়ারগুলোকে নিয়ে অন্তত কোচের নিজের পছন্দ মতো স্টাইলটা কতটা অ্যাডাপ্ট করতে পারছে, বা জুনিয়র কোচেদের, মানে জুনিয়র যেসব গ্রুপ আছে সেই কোচেরা, যে তারা কি ফরমেশনে, তারা কি ট্যাকটিক্সে খেলতে চায়, এই নিয়ে একটা
টোটাল একটা আলোচনা করে একটা জায়গায় আসা উচিত এবং সেইভাবে দেখা উচিত। কারণ যেই আসুক ইমিডিয়েট রেজাল্ট কিন্তু দেওয়া সম্ভব নয়, কিন্তু এই যে পারফরমেন্সটা করছে এর থেকে ভালো কিছু করা যায় এটা নিয়ে আমি মানে আমার বিশ্বাস আছে। সে যে কোচই আসুক, সে যদি প্রপারলি কাজ করতে পারে এর থেকে খারাপ কিছু হবে না, বরঞ্চ যদি ঠিকমতো করতে পারে, ঠিকমতো প্রস্তুতি নিতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে একটু ঘুরে দাঁড়াবার আছে। যদি লং টার্ম হয় তখন নিশ্চয়ই সেইভাবে ভাবা যাবে, কিন্তু ইমিডিয়েট কখনো রেজাল্ট হয় না। কিন্তু আমার আবার বলছি, যদি অক্টোবরে মেন কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকে তার আগে এআইএফএফও নিশ্চয়ই তাদের ভাবনা চিন্তা আছে, তারা কি করবেন, তাদের কি প্ল্যানিং, এবং একটা সলিউশন বার করা। সেক্ষেত্রে ডেভিড লালানসাঙ্গা, রবি হাসদাদের মতন খেলোয়াড়দের কি সুযোগ পাওয়া উচিত? দেখো, ডেভিডের পাওয়া উচিত, এটা আমি কারণ যদি মেন ক্রাইটেরিয়া হয় আইএসএল থেকে, ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ওই পারফরমেন্স হলেও 9th না 11th পজিশন পেয়েছে, সেটা দেখার দরকার নেই। যতটুকুন সময় খেলেছে সে কিন্তু একটা ছাপ রেখে গেছে, 4টে গোল করেছে। তো একটা খেলোয়াড় যদি ওই লেভেলে 4টে গোল করে, এটা কিন্তু মানে 10টা গোলের সমান। কারণ সে যদি ম্যাক্সিমাম গেম টাইম পেত, হয়তো 4-এর জায়গায় সে 8টা বা 10টা গোল করতে পারতো। তো সুতরাং সুযোগ ডেভিড অলওয়েজ আসে আমার মনে হয়। এবং আমার আশ্চর্য লেগেছে, এটা ক্রিটিসাইজ না, আমার আশ্চর্য লেগেছে যখন সুনীল ছেত্রীকে ফেরানো হয়েছে, সোহেল ভাটের মতো একটা আপকামিং প্লেয়ারকে নেওয়া হয়েছে, আমি হঠাৎ করে আমরা সবাই দেখলাম যে আশিক কুর্নিয়ানকে দিয়ে স্ট্রাইকারে খেলাচ্ছে। তো এটা ম্যানুয়েল মার্কোয়েস যিনি এই প্ল্যানিংটা করেছেন উনি বলতে পারবেন কী কারণে, কী উদ্দেশ্যে। তাহলে সুনীলকেই বা কেন ডাকা হলো, বা সোহেল ভাটকেই বা কেন ডাকা হলো? অন্তত আমি গোল করতে পারছি না, আমার যখন গোল দরকার সেখানে তো আমাকে গোল করার মতো লোককে মাঠে নামাতে হবে। তো এই জায়গাটায় আমার কাছে ধোঁয়াশা লেগেছে। এছাড়া ঠিক আছে, দেখো হেরে গেছি, লাস্ট মিনিটে একটা বিশালকায়েত ভুল করে ফেলেছে অ্যাডেড টাইমে, এইগুলো হয়, কিন্তু এখান থেকে আবার বলছি এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এছাড়া তো হতাশ হলে তো লাভ নেই, পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে চিন্তাধারা বার করে সলিউশন বার করে কাজে নামতে হবে। মুখে বড় বড় ভাষণ দেবার সময় নয়, এখন কাজ করার সময়। যেই দায়িত্ব পাক নিষ্ঠার সাথে কাজ করতে হবে, প্লেয়ারদেরকে অনেক বেশি মোটিভেটেড করতে হবে যে জার্সিটা তারা পরছে সেই জার্সিটার যে কতটা দাম, সে সেই ভ্যালুজটা প্রতিটা খেলোয়াড়ের মধ্যে ইনজেক্ট করে দিতে হবে। এবং একটা কোচের কাজই হলো একটা ইন্ডিভিজুয়াল, একটা কমা প্লেয়ারের থেকেও তার সেরাটা বার করে নেওয়া। এইগুলো যদি সঠিকভাবে করতে পারে নিশ্চয়ই ভালো রেজাল্ট করা সম্ভব। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, যদি দায়িত্ব নিতেই হয় এই আইএসএলের খেলোয়াড়দের থেকে দল করবেন? না, দেখো, এই আইএসএল সেই আইএসএলের না, তুমি কোথা থেকে খেলোয়াড় পাবে? আমি আবার বলছি যে জুনিয়র লেভেলে যেসব কোচেরা আছে তারা তো সারা ভারতবর্ষে। আপনি বিশ্বাস করেন যে শুধু আইএসএলের খেলোয়াড়? কখনোই বিশ্বাস করি না, কারণ আমি সন্তোষ ট্রফি ফিরে আসার পরে আমি বলেওছিলাম, এটা আমি নাম করে বলেছিলাম যে একজন আমাদের দেশীয় কোচ, যিনি ন্যাশনাল কোচ, উনি কি জানেন যে সন্তোষ ট্রফি বলে একটা টুর্নামেন্ট হয়, এবং সন্তোষ ট্রফিতে একটা খেলোয়াড় রবি হাসদা, যে কিনা হাবিবদার মতো প্লেয়ারের রেকর্ডটা ভেঙে দিয়েছে। এবং আমি নিজে বিশ্বাস করি, আমি যদি কোচ হই, আমি আইএসএল কেন, আমি সেকেন্ড ডিভিশন আই লিগের খেলা দেখব, আমি সন্তোষ ট্রফির খেলা দেখব, কেন দেখব না? দেখতে হবে। এইখান থেকে ভারতবর্ষে প্রচুর খেলোয়াড় আছে, যদি সঠিক দৃষ্টি থাকে, মানে দৃষ্টিশক্তি থাকে, দৃষ্টি তো সকলের থাকে, দৃষ্টিশক্তিটা থাকা দরকার। সেই দৃষ্টিশক্তি যদি থাকে, প্রচুর খেলোয়াড় আছে যারা হয়তো সেই রকমভাবে মানে প্রচার পায় না, কিন্তু সঠিকভাবে যদি তাদেরকে মানে স্কাউটিং যেটাকে বলে, স্কাউটিং যদি ঠিকমতো করা হয়, এবং খাটতে হবে, যেই দায়িত্ব পাক তাকে খাটতে হবে, সারা ভারতবর্ষ ঘুরতে হবে। লোকাল টুর্নামেন্ট, আমি আবার বলছি, কলকাতা লিগ এমন একটা টুর্নামেন্ট, এই কলকাতা লিগ খেলেও কিন্তু অতীতের কথা তো নিতেই হবে, অতীতে যখন ভালো, অতীতে তো নিতেই হবে। কলকাতা লিগ খেলেও এমন খেলোয়াড় খেলেছে যে কিনা বড় ক্লাব খেলার আগেও কিন্তু অন্তত ট্রায়ালে ডাক পেয়েছে। এরকম ইনস্ট্যান্স আছে। আমাদের রেল থেকে রঞ্জিত চ্যাটার্জি বলে একজন খেলোয়াড়, আমি তখন সবে রেলে, উনি কিন্তু রঞ্জিত চ্যাটার্জি কিন্তু 82 এশিয়ান গেমসের যখন প্রদীপদা কোচ ছিলেন রেল থেকে, সে তো মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেনি, রেল থেকে কিন্তু ডাক পেয়েছিল ট্রায়ালে, সে আলটিমেটলি সিলেক্টেড হয়নি,
কিন্তু এইটা তো সে একটা সুযোগ পেয়েছিল যে নিজেকে তুলে ধরার। তো আমার মনে হয় আইএসএলটাকে প্রজেক্ট করে আইএসএল, তার মানে এটা কি প্রমাণিত হলো, আইএসএলের যে খেলোয়াড়েরা আজকে ভারতীয় দলে খেলছে তাদের যোগ্যতাই নেই। এটাই তো প্রমাণ হলো, যদি আইএসএলটাই আমি ক্রাইটেরিয়া ধরি। তো সুতরাং আইএসএল, আই লিগ, সেকেন্ড ডিভিশন আই লিগ বা ভারতবর্ষের যেসব টুর্নামেন্ট খেলা হয় সেই সবগুলো, সেই খেলাগুলোকে লক্ষ্য রাখা উচিত এবং সেই খেলাগুলো থেকে হয়তো ভালো খেলোয়াড় পাওয়া যেতে পারে। এটা কখনোই বলা যায় না যে শুধুমাত্র আইএসএল থেকেই খেলোয়াড়েরা আছে। তো সুতরাং এটা স্ক্রুটিনির ব্যাপার, এটা ট্যালেন্ট স্কাউটিংয়ের ব্যাপার। এই জন্য স্কাউট নিয়োগ করতে হবে, কিংবা কোচের যদি সম্ভব হয়, যতটা সম্ভব হয় উনি যদি নিজে চোখে দেখেন বা যদি টিভিতে দেখেন। এই যে স্টিমাক, যখন আমরা শুনেছি স্টিমাক মাঠে যেতেন না কিন্তু টিভি, ইয়েস, আমি তো সেটা আমি মানে একমত। যেখানে আমার মাঠে গিয়ে দেখা সম্ভব নয়, আমি যদি খেলাটা দেখেও মোবাইলেও দেখা যায়। তো সুতরাং নিশ্চয়ই এটা করা উচিত এবং আমি বিশ্বাস করি একমাত্র আইএসএলেই যে প্লেয়ার আছে এটা নয়, প্রচুর খেলোয়াড় আছে ভারতবর্ষে যারা লোকাল লিগ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্টে খেলে। সেই খেলাগুলোতে নজর দেওয়া উচিত, হয়তো পেলেও ভালো খেলোয়াড় পাওয়া যেতে পারে। এই দৈন্যদশাটা কি তবেই কাটবে? দেখো, আমি আবার বলছি, এরমভাবে ইনস্ট্যান্ট রেজাল্ট কিছু হয় না। যদি সঠিক পরিকল্পনা নিয়ে, যদি নিজের প্রতি বিশ্বাস বা খেলোয়াড়দেরকে সেই বিশ্বাসটা জাগানো যায়, নিশ্চয়ই ঘুরে দাঁড়ানো সম্ভব। এমন কিছু নয় যে কোনো কিছুই যে মানে হবে না, এরম কোনো কথা হয় না, নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য সময়ের দরকার। মেবি ইমিডিয়েট হয়তো একটা দুটো রেজাল্ট হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু ধৈর্য রাখতে হবে। অধ্যবসায়ের সাথে, সততার সাথে যদি কাজ করা যায়, ঘুরে দাঁড়ানো সম্ভব, আমি বিশ্বাস করি। একেবারেই তাই। একটা ছোট্ট ইন্টারভিউ আপনাদের সামনে রাখলাম সঞ্জয় সেনের, এবং অনেক কথা তিনি বললেন ভারতীয় ফুটবল নিয়ে। জানি না তার কাছে ফোন আসবে কিনা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে, তবে তার আগে ভারতীয় ফুটবলের এই টালবাহাল বা পরিস্থিতির মাঝখানে এই ছোট্ট সাক্ষাৎকারটা আপনাদের জন্য রইল। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।